আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে। নিউ ইয়র্কে বাড়ি কেনা শুধু একটি ঠিকানা কেনা নয়, অনেকের কাছেই এটি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে? ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস কিংবা স্ট্যাটেন আইল্যান্ড, এক এক বড়োর বাজারের চিত্র এক এক রকম। আবার শহরের বাইরে নাসাউ ও সাফক কাউন্টি কিংবা আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন শহরেও তৈরি হচ্ছে নতুন নতুন সুযোগ। কোথাও বাড়ির দাম বাড়ছে, কোথাও ক্রেতাদের জন্য দর কষাকষির সুযোগ তৈরি হচ্ছে, আবার কোথাও ইনভেস্টরদের আগ্রহ বাড়ছে। বর্তমান বাজারে কোথায় বাড়ি কেনা লাভজনক, কোথায় রয়েছে ভালো ইনভেস্টমেন্টের সুযোগ, প্রথমবার বাড়ি কিনতে চাইলে কি জানা জরুরি, আর নিউ ইয়র্ক সিটির বাইরে যাওয়ার কথা ভাবলে কোন এলাকাগুলো হতে পারে সম্ভাবনাময়, এসব বিষয় নিয়েই আজকের ঠিকানা বিজনেস জাংশন। আমি আবির আলমগীর। আজ আমার সঙ্গে রয়েছেন একজন রিয়েলেটর। তার কাছ থেকে আমরা জানবো নিউ ইয়র্কের বর্তমান রিয়েল এস্টেট মার্কেটের বাস্তব চিত্র এবং ক্রেতা বিক্রেতা ও ইনভেস্টরদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আমন্ত্রণ জানাচ্ছি রিয়েলেটর, অত্যন্ত পরিচিত মুখ, আসিফ চৌধুরী। ধন্যবাদ আবিদ ভাই, ধন্যবাদ ঠিকানা ভিউয়ার যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, অসংখ্য ধন্যবাদ। একদম একেবারে শুরুতেই মানে যদি জানতে চাই, যদি এভাবে অনুষ্ঠানটা শুরু করি, যে নিউ ইয়র্কে বাজারটাকে যদি একটু জাস্ট বড় ছবি হিসেবে আমরা দেখি, 2026 সালের এই সময় রিয়েল এস্টেট মার্কেটকে আপনি একেবারে কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি বায়ারদের জন্য মার্কেট নাকি সেলার মার্কেট নাকি দুটোর মাঝামাঝি? বর্তমান মার্কেটটা ছিল বায়ারদের জন্য, বায়ার মার্কেটের জন্য। আমরা জানেন যে বিগত 3-4 মাস থেকে মিডল ইস্টের যে ওয়ারটা শুরু হয়েছে, শুরু হওয়ায় দেখা যাচ্ছে মার্কেট ট্রেন্ডটা একটু থমকে গেছে। কারণ বিগিনিং যখন স্প্রিং সিজনটা হলো, যে বেস্ট টাইম, মানে রিয়েল এস্টেট মার্কেটের কেনা বেচার জন্য বেস্ট টাইম। মনে করেন এপ্রিল থেকে শুরু হয় এবং অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটা হটেস্ট টাইম থাকে পুরো আমেরিকাতে, শুধু নিউ ইয়র্ক না, পুরো আমেরিকাতে। ওই সময় মানুষ প্ল্যান করে বাড়ি কিনে মুভ করার, কারণ ওই যে বাচ্চাদের স্কুল, ফ্যামিলি, নানান ধরনের যেগুলো ইস্যু যেগুলো আছে, তো ওইগুলোর জন্য ওরা এই টাইমটাই বেছে নেয়। তো এই সময়টা হলো বেস্ট সময়। কিন্তু এই বছরের শুরু থেকেই এই যুদ্ধটা শুরু হওয়ার কারণ আমাদের মর্গেজ রেটটা কিন্তু নিচের দিকে নামার শুরু হয়েছিল। তো বিগত সপ্তাহে আবার সেটা এই ইন্টারেস্ট রেটটা উপরের দিকে যাচ্ছে। তো অনেক ক্রেতারাই মানে ভাবছেন যে একটু ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ নিয়ে নিচ্ছেন, কারণ যদি ইন্টারেস্টটা আর একটু কমে বা কী হচ্ছে না হচ্ছে, ওই অ্যাপ্রোচটার জন্য নিউ ইয়র্কের মার্কেটটা একটু স্ট্যাগনেন্ট অবস্থায় এখন আছে। এখনও মনে করেন মানুষ ডিসাইড করতে পারতেছে না কোন দিকে যাবে না যাবে। এটাই ইস্যু। গত এক বছরের তুলনায় যদি আমরা এখন ধরি, তাহলে এখন বাড়ির দাম, ইনভেন্টরি কিংবা ক্রেতাদের চাহিদা কোনো ধরনের পরিবর্তন কি আপনি দেখছেন এই মুহূর্তে? ক্রেতাদের প্রচুর চাহিদা ছিল এই বছরের, কারণ অ্যাকর্ডিং টু দ্য realtor.com এই বছর আশা করছিল যে গত বছরের তুলনায় প্রায় 5 থেকে 6% বেশি বায়াররা কেনা বেচা করবে। তো সেটা কিন্তু ওই যুদ্ধের কারণে সেটা হয়নি। তো এটাই মেইন রিজন। গত বছর এক ধরনের ছিল, এই বছর কি হচ্ছে এখনো বলা যাচ্ছে না। মানে একটা বাড়ি কেনার ক্ষেত্রে মানে মর্টগেজের যে ইন্টারেস্ট রেট, সেটা তো আসলে ক্রেতাদের একটা সিদ্ধান্তের বড় কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান রেটের কারণে কি এর উপরে কোনো প্রভাব পড়ে? এখন বর্তমান রেটটা কীরকম? অফকোর্স যাদের বাজেটটা লিমিটেড, যাদের টার্গেট মনে করেন আপনার যদি মান্থলি পেমেন্ট $3,000 থাকে, সেটা যদি 3,500 হয়, তখন স্বাভাবিকভাবেই একটা এফেক্ট আসে। কারণ শুধু তো বাড়িতেও না, মানুষের অন্যান্য নিড আছে, সেই অনুসারে ক্যালকুলেট করে। তো যারা অবশ্য সিরিয়াস বায়ার, মনে করেন একটা বাড়ি দরকারি, হ্যাভ টু মুভ, জবের জন্য দরকার, বাচ্চাদের স্কুলের জন্য দরকার, তো খুব একটা যারা ডিসিশন মেড করে তারা কিন্তু ঠিকই কিনতেছে। কেনা বেচাও যে হচ্ছে না, কেনা বেচা হচ্ছে, যার অ্যাকর্ডিং নিডস অনুযায়ী যারা কিনার তারা ঠিকই কিনতেছে। বাট যারা বাজেট ক্যালকুলেট করেন তারা একটু হোল্ড ব্যাক করতেছে। আচ্ছা, একদম নিউ ইয়র্ক সিটির আলোচনায় যদি আসে, নিউ ইয়র্ক সিটিতে 5টি বড় আমরা জানি, ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এবং স্ট্যাটেন আইল্যান্ড। এই 5টি বড়কে যদি আমরা তুলনা করি, তাহলে
কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখেন বলে আপনার মনে হয়? অলওয়েজ ম্যানহাটন, রাইট, ওকে। অলওয়েজ ম্যানহাটন। এত কিছু মামদানি সাহেবের এই এই যে ট্যাক্স Project, right. যেগুলা কন্ডিশনগুলোর পরেও কিন্তু ম্যানহাটন স্লো ডাউন হচ্ছে না। এরপরে আসতেছে আপনার ব্রুকলিনের জোনিং চেঞ্জ হয়ে যাওয়া, মনে করেন ইস্ট নিউ ইয়র্ক পর্যন্ত আপনার বিস্তৃতি হয়েছে, বায়াররা যাচ্ছে। আমাদের কমিউনিটি না, অন্যান্য কমিউনিটির ব্রুকলিন আসছে। এবং আমাদের প্রেফার্ড কমিউনিটির মধ্যে আমরা বলবো কুইন্স নাম্বার 1, নাম্বার 2 ব্রঙ্কস, তারপরে সাম পার্ট অফ ব্রুকলিন 1, 2, 3। কারণ ব্রুকলিনে যারা থাকেন ব্রুকলিনই প্রেফার করেন। মানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, যারা ব্রঙ্কস থাকেন তারা ব্রঙ্কসে মানে কুইন্সে আসতে চান না। আর কুইন্সে যারা আসেন তারা ওই জামাইকার যে সারাই থাকেন জামাইকা এরিয়াতেই ওনারা প্রেফার করেন। তো এক কুইন্সে জ্যাকসনেটে যারা থাকেন জ্যাকসনে ছেড়ে যেতে চান না, স্টোরিতে যারা থাকেন ওইটা একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে যেখানে কমফোর্টেবল ওইখানে মেন্টালি সেট হয়ে গেলে আসলে মুভ করাটা চায় না অনেকে। তারপরে একটা মনে করেন আননোন বড় আমরা বলি, যেখানে এখনো ডিল পাওয়া যায় এবং গুড লিভিং স্ট্যাটেন আইল্যান্ডটা এখনো হিডেন রয়ে গেছে আমাদের কমিউনিটির লোকজনও কিন্তু ধীরে ধীরে কিন্তু মুভ হচ্ছে। স্ট্যাটেন আইল্যান্ডেও কিন্তু ভালো ভালো নেইবারহুড আছে, ভালো স্কুল আছে, ভালো কলেজ আছে, জব অপরচুনিটিও আছে। মনে করবেন যে হয়তো স্ট্যাটেন আইল্যান্ড জব নাই, ওখানেও সিটি জব অ্যাভেলেবল। আপনার রেস্টুরেন্টে যারা কাজ করেন, যারা ট্যাক্সি চালান বা সেলফ এমপ্লয়েড যারা কনস্ট্রাকশনে কাজ করেন, তাদের জন্য অনেক হ্যাঁ, মানে ইদানিং কিন্তু অনেকেই আসলে মুভ করছে স্ট্যাটেন আইল্যান্ডের দিকে। এটা কোয়াইট একটা নেইবারহুড, নাইস একটা নেইবারহুডের কারণে স্ট্যাটেন আইল্যান্ডটা একটু রিলেটিভলি খোলামেলা, লেস ক্রাইম, ডিপেন্ড করে কোন নেইবারহুডে যাচ্ছেন আপনি। তো স্ট্যাটেন আইল্যান্ড হ্যাভ আউট অফ যে 4 বড় থেকে মনে করেন আমি স্ট্যাটেন আইল্যান্ডের আপনার ডিলটা ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা যদি খালি স্টেপ বাই স্টেপ একটু ধারাবাহিকভাবে আসি, যেমন কুইন্সের কথা আপনি বললেন, কুইন্সে তো আমাদের কমিউনিটির অনেক মানুষ বাড়ি কিনতে আসলে আগ্রহী, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানুষ, রাইট, 50% মানুষ কুইন্সে কিনতে আসে। এন্ড কুইন্সের কোন এলাকায় আসলে এখনো তুলনামূলকভাবে একটুখানি মানে কমফোর্টেবল সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা কুইন্স ভিলেজ, আপনার জেএফকে, রোজডেল আশেপাশে, কারণ ওইদিকে বাড়িঘরটা বড় আছে, প্রাইসটাও এখনো রিজনেবল আছে। মনে করেন আপনার যদি বাজেট 1.2 মিলিয়ন হয় তাইলে আপনি ওই দিকে পাচ্ছেন। 1.2 মিলিয়ন জামাইকার হিল সাইডের উপরে আপনি পাবেন না। ওখানে 14, 15 লাখ, 16 লাখ, 17, 18 লাখ হয়ে গেছে। আপনি জ্যাকসন আইটে 1.2 মিলিয়নের আপনি পাবেন না। হ্যাঁ, অ্যাস্টোরিয়াতে আপনি 1.2 মিলিয়ন পাবেন না। তো যারা আমাদের নতুন, যারা বেশিরভাগই মনে করেন 20% ডাউন দিয়ে কিনতেছে, তো ওনারা কুইন্সের জামাইকা, সাউথ জামাইকা, হ্যাঁ, কুইন্স ভিলেজ, বেলরোজ, ওইসব এরিয়াতেই ওনারা প্রেফার করতেছে। সাউথ জামাইকাতে তো একটা সময় মানুষ আসলে বাড়ি কিনতে চাইতো না। আমি আজ থেকে ধরেন 10-15 বছর আগের কথা বলছি, কিন্তু এখন তো সাউথ জামাইকাতে বাড়ি পাওয়া যায়। সাউথ জামাইকাতে আবির ভাই বিগত 5 বছরে 17টা মসজিদ এস্টাবলিশ হয়েছে। 17টা মসজিদ, এবং মসজিদ ঘিরে একটা কমিটিও ক্রিয়েট হয়। কোনো মসজিদই কোনো খালি নাই। আপনি নামাজে শুক্রবারের জুম্মার নামাজে পড়তে যান, আপনি ইউ বি সারপ্রাইজ, 1 বাই 1 আপনি যদি যান দেখবেন প্রত্যেকটা মসজিদ ফেল। তাহলে যখনই একটা মসজিদ হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে বেসড অন মসজিদের আশেপাশে কিন্তু একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, তখন মনে করেন ওই মসজিদের আশেপাশে যে বাড়িগুলো আছে তখন ওই বাড়িগুলোর দাম কিন্তু ট্রেন্ডটা বাড়ার দিকে থাকে। মনে করেন যে মানুষ প্রেফার করে যে এখানে তো কমিউনিটি হয়ে গেছে, তো একটা মসজিদ আছে, সেই বেসড অন ওই ক্যালকুলেশন করেই কিন্তু মনে করেন আস্কিং প্রাইস যেটা আছে 650 বলে 650 দিয়ে অফার দিবে, বা আরো 5-10 হাজার বেশি দিয়ে বলবে যে না, বুঝছেন? তো এটাই এটা মানে এটা নিয়ম হয়ে গেছে এখন। আর সাউথ জামাইকা না, সাউথ জামাইকা একসময় ছিল একটা জায়গা আছে না, মানে সাউথ জামাইকার পরের রোজডেলটা। আচ্ছা, এখন যদি আমরা একটুখানি ব্রুকলিনের দিকে আসি, ব্রুকলিনের অনেক এলাকার দাম তো ইতিমধ্যে অনেক বেড়েছে, যেটা আমরা জানি আর কি। এবং তারপরে কি ব্রুকলিনের প্রথমবার যারা বাড়ি কিনতে চায়, ইনভেস্টর যারা, তাদের জন্য কি কোনো কমফোর্টেবল সুযোগ? ডিপেন্ড আপনি কোন নেইবারহুডে কিনছেন। আমাদের তো
কনসেন্ট্রেটেড কমিউনিটি। ওজন পার্কের একটা সাইড সিটি লাইনের এখানে একটা কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি আছে, একটা আছে আপনার চার্চ ম্যাকডোনাল্ডের আশেপাশে। তো প্রাইজিং এর দিক থেকে যদি আমি খালি বলি, প্রাইস চার্চ ম্যাকডোনাল্ডের আশেপাশে প্রাইস আসলে কোন মানে কমার চান্স নাই, কারণ ওইখানে একটা মাল্টি, কারণ শুধু আমাদের লোকজন না, পাকিস্তানি কমিউনিটি আছে, জুইশ কমিউনিটি আছে, এবং আমাদের লোকজন ওইখানে কমফোর্টেবল। তো ওইখানে কিন্তু দাম আসলে কমার সম্ভাবনা নাই, মানে বাড়া ছাড়া ওইখানে কোনো সম্ভাবনা। যারা নিতে চাচ্ছেন হিয়ার এন্ড দেয়ার আপনারা নিয়ে নেন, কারণ ওইটা আরও 2 বছর পরে এটা যদি 14 লাখ এখন হয়, এটা 16 লাখে যাবে। এটা সিমিলার আমাদের জ্যাকসন হাইট অস্ট্রেলিয়ার যে সিচুয়েশন, কারণ নতুন ইনভেন্টরি তো নাই, যা আসতেছে এগুলা এক্সিস্টেড প্রপার্টি আসতেছে, এবং ওই এক্সিস্টেড প্রাইস অনুসারেই আপনাকে নিতে হবে। আচ্ছা, আমি আসলে একদম প্রতিটা মানে বড় সম্পর্কে একটু করে আইডিয়া নেবার জন্য আসলে এখন যদি আমরা ব্রঙ্কসের আলোচনাটাতে আসি, যে একটা সময় ছিল যে মানে স্পেশালি আমি বলি আবার, মানে ব্রঙ্কসের যারা দেখছেন তারা কিছু মনে করবেন না, যে একটা সময় ব্রঙ্কসের দিকে কিন্তু মানুষ মুভ করতে চাইতো না, যারা যে নিউ ইয়র্কে এসে ঘাঁটি কাটতো ব্রঙ্কসে মানে যেতে চাইতো না আর কি। আর এখন তো আসলে একদম একটা ব্রঙ্কস সম্পর্কে ধারণাটা পাল্টেছে, ওখানে কমিউনিটি গ্রো হয়েছে অনেক। তুলনামূলক কম বাজেটে যারা নিউ ইয়র্ক সিটির মধ্যে আসলে থাকতে চায়, এই 5 বছরের মধ্যে থাকতে চায়, ব্রঙ্কসকে যদি তারা বেছে নেয়, তাহলে যে কোনো অপশন না, কোনো খারাপ কিছু আমি দেখি না। ব্রঙ্কস মনে করেন আগের ব্রঙ্কস নাই, আপনার যে এরিয়াতে যাবেন মনে করেন যেটা আগে 300,000 400,000-এ বাড়ি ছিল, এখন 600-700,000। তো আগের ব্রঙ্কস আর নাই। ব্রঙ্কসের আমাদের এভরি কমিউনিটিতে ব্রঙ্কসের কোনায় কোনায় আমাদের দেশের লোকজন আছেন, এবং তারা কমফোর্টেবলি আছেন, এবং তারা হ্যাপি আছেন। আমি কিছুদিন আগে একটা ওই যে AUD-র একটা প্রোগ্রামের নিয়ে আমি কথা বলেছিলাম, তো ওটা থেকে রেসপন্ড, আমি ব্রঙ্কস থেকেও আমি রেসপন্ড পেয়েছি। তো সেই রেসপন্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় ব্রঙ্কসের যাওয়ায় আমার অভিজ্ঞতা হয়েছে বিগত 2-3 মাসে। বেশ কয়েকবার আমি ব্রঙ্কসের বিভিন্ন অঞ্চল মানে নেইবারহুডে গিয়েছি ওই AUD-র ব্যাপারে। দেখলাম যে না, সবাই বেশ খুশি আছেন তাদের লাইফস্টাইল নিয়ে, এবং আরও ব্রঙ্কসেই আরও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছেন। বাহ, চমৎকার চমৎকার। মানে স্ট্যাটেন আইল্যান্ডের কথা আপনি একটু আগে বললেন, স্ট্যাটেন আইল্যান্ড আসলে বাড়ির মানে দামের রেশিওটা কীরকম? আপনি অ্যাভারেজ মনে করেন যে বাড়িটা আমরা এখানে 12 লাখে পাবো, সেই বাড়িটা আপনি $1 মিলিয়ন ওখানে $1,50,000 প্রায় 100-150 হাজার 200 হাজারের আপনার ডিফারেন্স আছে, এবং ভালো ভালো ডিল আছে। গুড স্কুল, যেটা মনে করেন আমাদের কমিউনিটির লোকজন প্রেফার করে, যে স্কুলটা, নেইবারহুডটা, সেফটি ইস্যু, কমিউনিকেশন বা জব প্রসপেক্ট, ওইগুলো কিন্তু রিজনেবলি ওইখানে অ্যাভেলেবল আছে। আমরা মনে করি যে ফরগটন বলে আসলে যারা ওইখানে থাকেন, যারা ওইখানে মুভ করছেন, তাদের অ্যাকর্ডিং টু তাদের মতামত, দে ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আবার অনেকে আসলে স্ট্যান্ডার্ড আইল্যান্ডে যেতে চায় না, তার কারণটা হচ্ছে এই যে টোলের ব্যাপার, টোলের একটা ব্যাপার, তার জন্য ফেরি তো রয়েছে, ফেরি তো ফ্রি। ম্যানহাটনে আসা যাওয়া করতে পারে। ম্যানহাটন সমস্যা না, সমস্যা হলো যে কুইন্সে আসা যাওয়া, ওইটার জন্য। তো ওইটা মনে করেন আপনার তো ডেইলি আপনার জ্যাকসন হাইটে আসা লাগবে না, বা জামাইকাতে আসা লাগবে না। আমরাও যারা এই এরিয়াতে থাকি, তো আমরাও তো কাজ ছাড়া তো জ্যাকসন হাইটে আসি না, বা যখন সপ্তাহে একদিন শপিং এর যে দরকার তখন আসতে হয়। এবার যদি আমরা একটুখানি লং আইল্যান্ডের দিকে যাই, নাসাউ কাউন্টি তো কমিউনিটি তো অনেক বেড়েছে আগের তুলনায়। নাসাউ কাউন্টির বর্তমান রিয়েল এস্টেট মার্কেটটা সম্পর্কে যদি একটু বলেন। নাসাউ কাউন্টি ইজ হট, মানে যারা কুইন্সে যারা থাকেন, আমাদের অনেকেরই এখন সেকেন্ড হোম। আমরা লং আইল্যান্ডের দিকে যাচ্ছি, তো লং আইল্যান্ডের প্রথমেই প্রেফার হইলো যে তো শহরের কাছাকাছি যে সেটা হইলো নাসাউ কাউন্টি, কম সময়ের মধ্যে। তো প্রথমে আপনি বলি যে হিক্সভিল একটা হট জায়গা, 2 আপনার নিউ হাইট পার্ক একটা হট জায়গা, তারপরে রোজলিন, মিনিওলা, যেগুলো একটার পর একটা টাউন যেগুলো আসে। আর যারা হাই এন্ডের বাড়ি চাচ্ছেন, তারা
ওই সেরিংটাউন টাউন, মানে আমাদের ডাক্তার কমিউনিটি বা যারা হাই এন্ডের যারা প্রফেশনাল ওই দিকে যাচ্ছেন। তারপরে ওয়েস্টবেরি মলের আশেপাশে এখানে মসজিদ আছে, অনেকেই ওয়েস্টবেরিকে এটা খোলামেলা, তো বাড়িগুলোও বেশ বড় বড়, কোনো বাড়িতে সুইমিং পুলও আছে, অ্যাকর্ডিং টু প্রাইসও রিজনেবল আছে। স্কুলটা একটু অফ, বাট অনেকেরই তো মনে করেন যারা আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আর স্কুলের কোনো সমস্যা নেই, বাট খোলামেলা একটা পরিবেশ চাচ্ছেন, তারা ওয়েস্টবেরিতে দেখতে পারেন। প্রাইসও রিজনেবল, এখনও রিজনেবল আছে, যদিও মনে করেন বিগত 2-3 বছরের তুলনায় প্রাইস একটু বেড়েছে। আর সাফোক কাউন্টি এখনো যদিও দাম বেড়েছে, কিন্তু সাফোক কাউন্টির তো ট্যাক্সটা লো, তো যারা লং আইল্যান্ড প্রেফার করেন, সাফোক কাউন্টি একটু দূর হলেও আমি মনে করি সাফোক কাউন্টি খোলামেলা বেশি, এবং স্কুলটাও ভালো আছে, ইউনিভার্সিটি আছে, সব মেডিকেল ফ্যাসিলিটিস আছে, তারপরে আপনার রেন্টালোর মনে করেন সুযোগ সুবিধা আছে, দেওয়া যায়। এখানে অত বেশি এনফোর্সমেন্ট হয় না, নাসাউ কাউন্টিতে যেভাবে হয় সাফোক কাউন্টিতে হয় না। আপনি যে ট্যাক্সের কথাটা বললেন, যে নাসাউ কাউন্টিতে বাড়ি কেনার ক্ষেত্রে আমরা যেটা দেখি, প্রপার্টি ট্যাক্সটা যেহেতু একটুখানি বেশি, এটা অনেক সময় চিন্তার কারণ হয় না। এটা একটুখানি বেশি না, আপনার কুইন্সের তুলনায় মনে করেন অলমোস্ট ডাবল, টাইম এন্ড হাফ, মনে করেন ডাবল 1.5 অ্যাটলিস্ট আপনি মানুষ বাড়ি কিনছে। হ্যাঁ, তারপরেও মানুষ কিনতেছে, কারণ ওই যে এটা হয়তো ফার্স্ট টাইম হোম বায়ার না, হয়তো এটা সেকেন্ড হোম, ওনাদের সেকেন্ড হোম, কারণ এই যে বাড়ি যেটা কুইন্সের, সেই বাড়িটা হয়তো পেইড অফ হয়ে গেছে, ওনারা ভাড়া দিয়ে ওইখানে চলে যাচ্ছেন বেটার লিভিং এর জন্য, হোয়াট এভার দ্য মে বি দ্য কজ। তো সেই কারণে ওনারা ওই সামান্য 5-10 হাজারের জন্য ওনারা ওইটা ক্যালকুলেট করেন না। যারা মনে করেন যে প্রতিদিন যারা নিউ ইয়র্ক সিটিতে কাজ করতে চায়, তাদের জন্য সাফোক কাউন্টি, মানে তাদের জন্য তো আসলে ট্রেন অপশন তো আছে। আপনার যারা মনে করেন নিউ জার্সি থেকে আসে না, আপনার 2 ঘন্টা, আপনার সাউথ জার্সি থেকেও আসে, কানেটিকাট থেকেও আসে, ট্রেন নিয়ে আসে, সেম কনসেপ্টটা সেম। ট্রেনে আপনি আসতে হবে, আপনার কমিট করতে হবে। হ্যাঁ, করতেছে, কারণ অনেক প্রফেশনাল যদি সাদারা করতে পারে, আমাদের লোকরা কেন করতে পারবে? হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতে এলআইআরআর তো রয়েছে, কারণ যে গাড়িটা এলআইআরআর এর মানে আপনার পার্কিং আপনি রেখে আপনি চলে আসতে পারতেছেন না, রাইট। আর এক্ষেত্রে একটি তথ্য দিয়ে রেখে, এলআইআরআর কিন্তু একেবারে মানে এক্সপেন্সিভ কমিউট, কিন্তু না, it's not going to be cheap, it's not going to be cheap. হ্যাঁ, ওটা এটা চিপ হবে না, মনে করেন আপনার সাবওয়ে তো চিপ না, দ্যাটস ট্রু। আপনার সাবওয়ে তো আপনার মনে করেন যে চিপ, ওটা তো এখন অলমোস্ট $3 হয়ে গেছে পার রাইড। যেমন আমি থাকি বল্ডউইনের স্টেশনে, মানে স্টেশন থেকে আমি যদি পেন স্টেশনে আসি, পিক আওয়ারে $16, শুধু ওয়ান ওয়ে। সো এক্সপেন্সিভ। এনিওয়ে, যাই হোক, ওইখানে যারা থাকে তারা তো ওই ধরনের আর্নিংও করে থাকে। সো এটা কিন্তু এই ট্রাভেলিং কিন্তু আপনার ট্যাক্স ডিডাক্টেবল, এটাতে মনে করেন। আর প্লাস আপনার ওইখানে যে কিছু তো ট্যাক্স ব্র্যাকেট আপনারা পাচ্ছেন, আর আপনাদের প্রপার্টি ট্যাক্স হাই হইলে যে আপনারা যে স্কুল বেনিফিটটা পাচ্ছেন, তো সেটা তো আপনার মনে করেন আমাদের এখানে যারা কুইন্সে থাকে, প্রাইভেট টিউটরিং এর পিছনেও $5,000-7,000 $8,000 আমাদের খরচ করতে হয়। মনে করেন যদি আপনার বা আপনার ওই লেভেলের আপনি এডুকেশন যদি আপনি ক্রিয়েট করতে চান, তখন তো আপনি খরচ এক্সপেন্ড করতেই হবে। একদম একটা সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে আপস্টেট নিউ ইয়র্কের দিকে একটুখানি অনেকে মুভ করছে। এর কারণটা কি? কারণ তো প্রথমেই বলবো, যারা নতুন ইমিগ্রান্ট হিসাবে আমাদের কমিউনিটিতে জয়েন করেছেন, মাইগ্রেট হয়েছেন এখানে, তো সবাই চাচ্ছেন যে একটা নিজস্ব একটা ঠিকানা ক্রিয়েট হোক। তো এই নিউ ইয়র্ক সিটিতে কিন্তু হঠাৎ করে আপনি বাড়ি কিনতে পারবেন না। আপনার নতুন এসে এটা ভার্চুয়ালি এটা মানে ডিফিকাল্ট। প্রথমে আপনার ক্রেডিট বিল্ড করতে হবে, জব ক্রিয়েট করতে হবে, নানান কিছু আপনার সেটেল হতে হবে। আপনার বুঝতে বছর 2 চলে যাবে। তারপরে মনে করেন আপনি যে লাইফস্টাইলে অভ্যস্ত, আমরা তো দেশ থেকে আসছি এক ধরনের মেন্টালি আমাদের প্রিপারেশন, এখানে এসে কিন্তু আর এক ধরনের সেট আপে আমরা পড়ে যাই। তো এখানে মানে নিজের হোম ওনার হিসাবে দাঁড়াতে করতে গেলে
ফিউ স্টেপস যেগুলো আছে, আপনার ক্রেডিট বিল্ড করতে হবে, আপনার জবটা ঠিক তা তো করতে অবশ্যই, হবে, হ্যাঁ আপনার ইনকামটা করতে হবে, এগুলা স্কুল এডুকেশন যদি বাচ্চা থাকে সেগুলোর আপনার কনসার্ন আছে। তো এইসব যারা মনে করেন যে ইজি করার জন্য আমরা দেখেছি প্রথম কয়েক বছর বাফলোতে, আমরা প্যান্ডামিকের পরবর্তী দেখছি যে বাফলোতে যাওয়ার একটা ট্রেন্ড। ওই সময় আপস্টেট বিংহামটনে শুরু হয়েছিল। বিংহামটনের কথা আমি আপনার প্রথম শোতে বছর 3 আগে এটা বলছিলাম। তো যখন আমি শুরু করি আপনার সাথে, ও 100-2-1 মানুষ বিংহামটনের এরিয়াতে ছিল। এখন গত সপ্তাহে পিকনিক হয়েছে, 2 দিন ব্যাপী পিকনিক হয়েছে। প্রায় 10,000 লোক বিংহামটন এরিয়াতে আছে। হ্যাঁ, কারণ আমার মনে আছে আপনি ওই শোতে বলেছিলেন যে অনেকেই আসতে চাচ্ছে, অনেক বাড়ি অ্যাভেলেবল। এর তো প্রায় 2-3 বছর আগের কথা। আর এখন ইটস বিগ কমিউনিটি। এখন বিগ কমিউনিটি, এখন যে বাড়িগুলা মনে করেন 70-75 হাজারে পাওয়া যেত, ওইগুলোই এখন 150,000, 170-80,000। তারপরেও আমি বলবো যে যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে, মনে করেন আপনার লাইফটাকে ইজি করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অলওয়েজ এখন মুভ ইন টু বিংহামটন, আপস্টেট, এনি লোকেশন। কারণ আপনার তো একটা ঠিকানা আপনার দরকার, আর ওইখানে স্কুলও কিন্তু খারাপ না যে আপনার বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। ভালো ভালো ইউনিভার্সিটি, বিংহামটন ইউনিভার্সিটি বলেন, স্কুলগুলো গুড আছে। হ্যাঁ, অফকোর্স ইটস নট গোনা বি নিউ ইয়র্ক সিটি, আপনার হ্যাঁ গাড়ি থাকবে, বাট আপনার তো পিস অফ মাইন্ড থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি তো বিংহামটনের কথা বললেন, আমি 4টা শহরের কথা যদি বলি, অ্যালবানি, বাফেলো, রচেস্টার এবং সিরাকিউজ। এর মধ্যে আপনি জাস্ট কোন শহরটাকে আসলে মানে সম্ভাবনাময় বলে আপনি বলবেন? বাফালো তো অলরেডি এক্সিস্টেড হয়ে গেছে, কারণ বাফালোতে তো একটা ওয়েদারের একটা ব্যাপার আছে আপনার, যে 2-3 মাস ব্রুটাল ওয়েদার থাকে, সেটা যদি আপনারা সহ্য করতে পারেন। তারপরে মনে করেন নিউ ইয়র্ক সিটি থেকে মনে করেন আপনার 8-10 ঘন্টা ট্রাভেলিং টাইম, মনে করেন যাইতে 8 ঘন্টা লাগবে, আসতে 8 ঘন্টা লাগবে। বেসিক্যালি নিউ ইয়র্ক সিটি থেকে আপনি ডিটাচ হয়ে গেলেন। হ্যাঁ, তো আর যদি সাইরাকিউজ কিন্তু এখন হটেস্ট, মানে প্রাইস অনুযায়ী সাইরাকিউজ ইজ ভেরি পপুলার এখনও, মানে প্রাইসটা এখনও ওই যেগুলো আমরা মেনশন করলাম, ওই সাইরাকিউজ এখনও রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর যদি বিংহামটন, আলবেনি বলেন, দুটাই ইকুয়ালি গুড। হ্যাঁ, ওইখানে জব অপরচুনিটি আছে। আলবেনি তো আমাদের নিউ ইয়র্কের ক্যাপিটাল, তো ক্যাপিটাল হিসাবে অনেক অফিস টফিস, মনে করেন গভর্নমেন্ট জব অ্যাভেলেবল, অড জব অ্যাভেলেবল। আলবেনিতেও কিন্তু দামি বাড়ি আছে, বা বিংহামটনেও দামি বাড়ি আছে। আপনার নিড অনুযায়ী বা আপনাদের অ্যাফোর্ডেবিলিটি হিসাবে আপনি যেটা পছন্দ করবেন সেটা আপনি নিতে পারবেন। দুইটা ইকুয়ালি গুড। কারণ আপনি চাইলে সকালে 7টায় যদি রওনা দেন, আপনি সকাল 10টায় আপনি জ্যাকসনেটে পৌঁছে যেতে পারবেন। 10টা, 10:30, 3 ঘন্টা, 3.5 ঘন্টার কমিট আলবেনি বলেন আর বিংহামটন বলেন। তো দুইটাই ইকুয়ালি গুড। যার যেটা একটু দূরে, হ্যাঁ, একটু সাইরাকিউজ একটু দূরে, আপনার ক্লোজার টু আপনার বাফালোর কাছাকাছি। তো বাট সাইরাকিউজও ওই আপস্টেটেরই একটা অংশ, গুড ইউনিভার্সিটি, গুড লোকেশন, বাড়ির দামও রিজনেবল আছে। যারা মনে করেন যে হ্যাঁ আমি একটা পেইড অফ বাড়িতে থাকবো, আমার ঝামেলা নাই, আমি 6 মাস এখানে থাকবো, 6 মাস আমার দেশে থাকবো, কারণ ওইখানে এয়ারপোর্ট আছে, ওইখানে সব কিছুই আছে, মসজিদ আছে, আপনার চার্চ আছে, আপনার মন্দির আছে, সব কিছুই ওইখানে অ্যাভেলেবল আছে। যদি যারা কম পয়সায় বাড়ি কিনতে চাচ্ছেন, তাদের জন্য আপস্টেট ইজ প্রিটি। আপনি যে কম পয়সার কথাটা বললেন, এখন যেমন ধরেন যে আপস্টেটে অনেকেই মানে কম দামে বাড়ি দেখে অনেকে ইনভেস্ট করতে আগ্রহটা দেখায়। এখন কম দামে বাড়ি কেনা মানেই কি ভালো ইনভেস্টমেন্ট? আপনার যদি থাকার কোনো জায়গা না থাকে, ব্যবস্থা না থাকে, মনে করেন আপনি এইখানের হাই নিউ ইয়র্কের $3,000 আপনার বাসা ভাড়া দেওয়ার আপনার ইচ্ছা নাই, আপনি সেই $3,000 না, আপনি তখন $1,500 ওইখানে নিজের বাড়িতে আপনি থাকতে পারবেন। কারণ জব তো এখানে যেটা করতেছেন, ওইখানেও যারা মনে করেন প্রফেশনাল করেন তারা তো প্রফেশনাল, আর যারা মনে করেন যে সেলফ এমপ্লয়েড, ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার বা রেস্টুরেন্ট, হোটেল যারা কাজ করেন, তাদের জন্য তো জব অ্যাভেলেবল। আমাজনে জব আছে, ওয়ালমার্টে জব আছে, হ্যাঁ, ও বড় বড় যেগুলো আছে, $20-25 আপনি আওয়ারলি আপনি পাবেন। তো অনেকে যারা ওইখানে গেছেন, আমার পরিচিত কেউ আনহ্যাপি না এখন পর্যন্ত কেউ বলেন নাই যে আই মেড এ রং ডিসিশন টু মুভিং টু আপস্টেট। তো এটা একটা বিগ স্টেটমেন্ট।
That's true, that's true, কারণ আমি আপনার $1 মিলিয়ন বাড়িতে যদি আপনার হেডেক থাকে, আপনি যদি না দিতে পারেন, আপনার ভাড়াটি আপনাকে ভাড়া দিচ্ছে না, আপনার পকেট থেকে দিচ্ছেন, আপনি ব্লিডিং করছেন 1 বছর 1.5 বছরের কোর্টে নিয়ে যাচ্ছেন, তো ওটা তো মনে করেন সাম পিপলের জন্য ঠিক আছে, সবার জন্য তো। এবার একই ধরনের একটি প্রশ্ন যদি করি যে রেন্টাল প্রপার্টি বা একদম একটা ক্যাশ ফ্লো ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি আর কি, এই হিসেবে আপস্টেট নিউ ইয়র্ক কতটা ভালো বাজার বলে মনে করেন? রেন্টাল ইনকামটা কমবে আপনার এখানে নিউ ইয়র্কের মতো আপনার মতো হবে না, বাট দেন নানানদেলেস মনে করেন মাসের শেষে আপনার 2-2.5 হাজার টাকা আপনার পকেটে এসে ঢুকবে। সো ওইভাবে যদি চিন্তা করেন তাইলে মনে করেন যে $2,000 আমার আসতেছে একটা প্রপার্টি থেকে বা 2টা প্রপার্টি থেকে, দেন ইউ ওকে এন্ড অফ দ্য ডে কিন্তু $2,000 বুঝছেন? যদি এটা তো একটা আপনার প্যাসিভ ইনকাম, আপনি ইনভেস্ট করে রাখলেন, ওইখান থেকে আপনার টাকা চলে আসলো, সেম টাইম আপনার প্রপার্টিটা পেইড অফ হলো, বা পেইড অফ থাকলে ওইখান থেকে আপনি ব্যাংকে রাখলে তো আপনি 150,000 টাকা আপনাকে 2,000 টাকা দিবে না। আরেকটি প্রশ্ন যদি এভাবে করি যে মনে করেন নিউ ইয়র্ক সিটিতে আমি যদি একটি প্রপার্টি কিনি এবং সেম টাকা দিয়ে যদি আমি আপস্টেট নিউ ইয়র্কে অনেকগুলো প্রপার্টি কিনতে পারি, মানে এটা মানে এটা যদি দুই ধরনের আছে, একটা আপনি এখানে কিনলেন, যদি এখানে থাকেন আপনি, বাট অনেকগুলো যদি প্রপার্টি নেন তাহলে তো আপনি বিজনেস পারপাসে আপনি নেবেন, কর্পোরেশন করে আপনার বিজনেসের আন্ডারে আপনার নেবেন, এলএলসির মাধ্যমে আপনি নেবেন। হ্যাঁ, তো তখন কিন্তু আপনার ওই জায়গাতে আপনার একটা আপনার থাকার একটা স্টেশন থাকবে, ওই যারা আপনি থাকবেন, কারণ ওইখানে তো বাড়ি যখন 8-10টা বাড়ি নেবেন আপনার, তো ওই বাড়ির পিছনে আপনার টাইম দিতে হবে। মনে করেন ওইখানেও তো স্নো পরিষ্কার করতে হয়, ওইখানেও তো ইলেকট্রিক সমস্যা হইতে পারে, প্লাম্বিং সমস্যা হইতে পারে, বুঝছেন, বাড়ির টুকটা প্রবলেম, আমরা টেনেন্টরে তো আপনি আপ টু ডেট রাখতে হবে। তখন ওইখানে আপনার ইদার আপনি থাকেন অথবা আপনার একজন ম্যানেজার আপনি ওইখানে আপনি হায়ার করলেন, করে আপনি দিলেন। তো ওইদিকে মনে করেন যে খুব বেশি আপনার যে প্রপার্টি ভ্যালু বাড়বে, ইট গ্র্যাজুয়ালি ইনকাম হয়, গ্র্যাজুয়ালি বাড়ে। মনে করেন আপনার হয়তো 3-4 ইয়ার্স পরে দেখবেন যেটা আপনার 70-80 হাজারটা বা 100,000-এ আপনার হ্যাঁ আপ হয়েছে। তো ওইখানে ওই নিউ ইয়র্ক সিটির মতো র্যাপিড গ্রো করে না, মনে হয় যেটা 600,000 ছিল ওইটা নেক্সট ইয়ার 700,000 হয়ে গেছে, ওই ধরনের ওইটা হয় না নিউ ইয়র্ক সিটির মতো। তো দুইটারই আপসাইড ডাউন সাইড আছে, তো ওইখানেও আপনার মানি ইজ ওয়ার্থ আপনি পাবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটি বিষয়, যেমন ধরেন কারো বাজেট যদি থাকে যে আমি 700,000 বা 800,000-এর একটা বাজেটে আমি বাড়ি কিনবো, যেহেতু ডাউন পেমেন্টের একটা ইস্যু থাকে, কুইন্সে তো আমার মনে হয় যে একেবারেই সম্ভব না, সেক্ষেত্রে লং আইল্যান্ড বা আপস্টেট, মানে এই দুইটা জায়গার গুলোকে, এই অপশনগুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? 700,000-এ তো লং আইল্যান্ডের নাসা কাউন্টিতে সম্ভব না। আপনি 700,000-এ সাফো কাউন্টিতে পাবেন, সাফো কাউন্টিতে থাকার জন্য ঠিক আছে। আর যদি আপস্টেটে আপনি যদি বেশ কয়েকটা প্রপার্টি নিতে চান, 700,000 আপনার উড অ্যালাউ ইউ টু বাই মাল্টিপল প্রপার্টিস। তো মনে করেন আপনার রিটার্নটা কিন্তু যদি 700,000 ইনভেস্ট করেন আপনার বিংহামটন আপস্টেটে, ওটা বেটার রিটার্ন, কারণ ওই সেম রিটার্ন আপস্টেটের এক প্রপার্টি থেকে আপনি পাবেন না। ওকে, রাইট। একদম একবারে ফার্স্ট টাইম বায়ারদের কথা আমরা কয়েকবারই আলোচনা করছি। ফার্স্ট টাইম বায়াররা যখন বাড়ি কিনতে যায় সেই মুহূর্তে আসলে কি ভুলগুলো আসলে হয়ে থাকে, কারণ যেহেতু তারা এর আগে কোনো বাড়ি কেনেনি, ফার্স্ট টাইম বাড়ি কিনতে যাচ্ছে। প্রথমে মনে করেন আপনার একজন অভিজ্ঞ একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে হবে, মানে রেকমেন্ড যারা আপনাকে গাইড করবে। শুধু টাকা থাকলে আপনি বাড়ি কিনতে পারবেন না, শুধু জব থাকলে আপনি জানতে পারবেন, মানে নেইবারহুড সম্বন্ধে আপনার জানতে হবে। প্রথমে আপনি একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা খুলে বলবেন, ভাই আমার এই জিনিসটা আমি খুঁজতেছি, আমার 3টা বেডরুম লাগবে, 4টা বেডরুম লাগবে, আপনার ফ্যামিলি কনসার্নটা কি, আমার স্কুল লাগবে, আমার আমার কাজে যেতে হবে, আমি এতটুকু টাইম আছে, এতটুকু টাইমের মধ্যে আমি কাজে পৌঁছাতে হবে, আসতে হবে, বা আপনার বয়স্ক যদি বাবা মা থাকে ওনাদের জন্য একটা প্রায়োরিটি থাকে আপনার, আজকাল তো সবাই হোম কেয়ার এইগুলো পাচ্ছেন, তো ওনাদের জন্য তো একটা মানে থাকার একটা এডুকেট একটা, তো এগুলো আপনার খুলে বলতে হবে আপনার রিয়েল এস্টেট এজেন্টকে। সে মানে তখন উনি স্টেপ বাই স্টেপ নেইবারহুডটা চেক করবেন। আচ্ছা, একটা বাড়ির যে আস্কিং প্রাইস যেটা থাকে, মানে সেটা নির্ধারণ হয় কিভাবে? প্রথমে যারা বাড়ি বিক্রি করে এজেন্টরা, আমরা
ওই নেইবারহুডের 3 মাসের সেলসটা আমরা সিমিলার হাউসের আনুমানিক যেটা এক্সাক্ট প্রাইস তো হয় না, বা মনে করেন প্রত্যেকটা বাড়ির মনে করেন এক এক ধরনের কন্ডিশন থাকে, কি ধরনের কন্ডিশন, বাড়ির ভিতরের কন্ডিশনটা কেমন। সো বেসড অন দ্যাট আমরা ওই স্কোয়ার ফিট হিসাবে আমরা এটাকে কম বলি বা কম্পারেবল অ্যানালাইসিস বলে, ওইটা আমরা মনে করেন বিগত 3 মাসের যে বাড়িগুলো বিক্রি হয়েছে অ্যাকর্ডিং টু ওই স্কোয়ার ফিট, বাড়ির কন্ডিশন, কয় ফ্যামিলি, 1 ফ্যামিলি, 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি, ট্যাক্স ইত্যাদি, বাড়ির রুফ ঠিক আছে কিনা, বয়লার ঠিক আছে কিনা, সো অল দিস প্লে ইন ক্যালকুলেশন, মানে হাউ ওল্ড ইজ হাউস। তো ওইভাবে আমরা ওইটা আনুমানিক, এক্স্যাক্টলি তো আপনি বলতে পারেন না, চাওয়া একটা জিনিস আর পাওয়া আর একটা জিনিস। সো আপনি মার্কেটটা আপনি রিজনেবলি মার্কেট করতে হবে। আপনি 1.5 মিলিয়নের বাড়ি আপনি 2 মিলিয়ন চাইলেন, তাইলে কেউ আপনার এখানে এসে নক করবে না। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন ধরেন একজন বায়ারের আসলে নেগোশিয়েট করার মানে কতটা জায়গা থাকে? যেমন ধরেন কেউ হয়তো একটা বাড়ির দাম চেয়েছে ওই আস্কিং প্রাইজের চেয়ে আমি যদি কম প্রাইসতে বলি, এটা কি ঠিক কিনা? আমি লাইক হ্যাঁ, আপনি বলতে পারেন। আপনি খুব বেশি তো মনে করেন নিউ ইয়র্ক সিটিতে আমাদের অনেকের ধারণা মনে আমি 15 লাখ চাচ্ছে, আমি 14 লাখ বলে দিয়ে দিবেন না, এভাবে হয় না। কারণ যারা রিয়েল এস্টেট মার্কেটে যারা প্রফেশনাল, যারা লিস্ট করে থাকে, তারা কিন্তু ওই হোমওয়ার্ক করেই প্রাইসটা দেওয়া থাকে। বলেছে আর কি। হ্যাঁ, প্রাইসটা এইখানে দেওয়া হচ্ছে। হয়তো আপনি 1.5 চাচ্ছেন, হয়তো 1480, 1475 ওই রেঞ্জে 40-50 হাজারের একটা ইয়ে থাকে, একটা গ্যাপ থাকে না। 100,000-এর মনে করেন এটা নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে না বা হবে না, মানে এই ধারণা থেকে, হ্যাঁ, ওই ধারণা থেকে যারা বায়ার, ওনাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যারা মার্কেট করতেছেন, যারা রিয়েল এস্টেট, এরা হোমওয়ার্ক করেই কিন্তু এখানে দিচ্ছে। কারণ আপনি যদি বলেন 15 লাখের বাড়ি 14 লাখ, হোম ওনার এটা সেল করবে না। এক্স্যাক্টলি। এবং আরেকটা যেটা হয় যে আমি যদি কম অফার করি এবং বাড়ির মানে ইনভেন্টরি যদি শর্টেজ থাকে, দেখা যাবে যে এক সপ্তাহ ধরে বাড়িটি নাই, হাতছাড়া হয়ে গেল। না, এটা কমন প্র্যাকটিস। ওইখানে মনে করেন অলওয়েজ আমাদের কমিউনিটির লোকজন অনেকে বোঝে না যে ওনারা শুধু একা বায়ার না। রাইট রাইট, মৌমাছির মধ্যে ঘুরছে সবাই ডিল খুঁজতেছে। এক্স্যাক্টলি। আমি আবির খুঁজতেছি একটা, আসিফ চৌধুরী একটা খুঁজতেছে, XYG খুঁজতেছে, চাইনিজরা এখানে আছে, কোরিয়ানরা এখানে আছে, জুইশরা আছে, স্প্যানিশরা আছে, আফ্রিকান আমেরিকান কমিউনিটির লোকজন আছে। ওরা তো মনে করেন যদি ওদের পছন্দ হয়ে যায়, দের অন ওয়েট ফর 5-10,000, কারণ ওরা তো জানে মানে 1,000, 10,000 বেশি হইলে 20 টাকার আমার ডিফারেন্স হবে আমার মর্গেজে। এই যে আপনি হিউজ যে সেভিং করে ফেলবেন ওটা না। বাট আপনারা, আমি যারা ভিউয়ার এই প্রোগ্রামের সাথে জড়িত আছেন বা ফিউচারে যারা বাড়ি কিনবেন, যদি আপনাদের লোকেশনটা পছন্দ হয়ে যায়, তাইলে নো ডাউট আপনার আস্কিং প্রাইস কেন 5-10 হাজার বেশি দিয়েও আপনি নিয়ে রেখে দেবেন। কারণ ওই লোকেশনটা যে আপনি 3 মাস পরে, 6 মাস পরে আবার পাবেন, সেটা পসিবল না। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনার কাছে এই মুহূর্তে আসলে কি ধরনের অফার রয়েছে, কোনো বাড়ি রয়েছে কিনা যদি একটু বলতে চান। বিভিন্ন ব্রঙ্কসে আমার অফার বাড়ি আছে, কুইন্সে 2-3টা বাড়ি এখন হাতের মধ্যে আছে, এবং ব্রুকলিনও আমার কাছে বাড়ি আছে। এবং যারা ক্যাশ ইনভেস্টার, তাদের জন্য অনেক অনেক প্রপার্টি আমার হাতে আছে। যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, ক্যাশ ইনভেস্টার, আমি ক্যাশ ইনভেস্টারে প্রফিটটা বলি প্রায় 20-25% প্রফিট মার্জিন থাকে। মনে করেন একটা বাড়ি আপনি ভ্যালু $1 মিলিয়ন, ওটা আপনি নিতে পারতেছেন 750 থেকে 800,000-এর মধ্যে। তো কুইক রিটার্ন, মনে করেন আপনি বছরেই একটা বাড়ি যদি বছরে কিনেন, বছরটা ওই বাড়ি থেকে মনে করেন 100,000+ আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা। যারা ইনভেস্ট করতে চান বা 2-3 জন মিলে ইনভেস্ট করবেন, কারণ রেন্টালের জন্য তো আপনার বসে থাকতে হবে। তো যারা ইনভেস্টার হিসেবে তাদের জন্য অনেক অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আপনার তথ্য এবং ফোন নাম্বারটা যদি শেয়ার করেন যারা। আসিফ চৌধুরী, বেটার হোম হিলসাইড, কুইন্স, 9177453008, ashif.choudhury@gmail.com। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আবির ভাই, ধন্যবাদ যারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ আপনাকে।
একটি বাড়ি হোক নিজের পরিবারের জন্য কিংবা ভবিষ্যতের একটি বিনিয়োগ, রিয়েল এস্টেটে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য শুধু বাজেট থাকলেই হয় না, জানতে হয় মার্কেট, বুঝতে হয় লোকেশন, হিসেব করতে হয় মর্টগেজ, ট্যাক্স, খরচ এবং ভবিষ্যৎ সম্ভাবনা। আজকের আলোচনায় আমরা নিউ ইয়র্ক সিটির 5টি বড়, নাসাউ কাউন্টি, সাফক কাউন্টি, এমনকি আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আশা করি যারা বাড়ি কেনার কথা ভাবছেন, প্রপার্টি বিক্রি করতে চান কিংবা রিয়েল এস্টেটে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা হলেও পরিষ্কার একটা ধারণা দেবে। আর আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ ঠিকানা বিজনেস জংশন এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি আবির আলমগীর বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।